হ্যালো, ওয়েলকাম টু এমজি ব্লগ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি খুব ভালো রয়েছি। তো আমি লাগাতার কিছু ব্লগ দিয়ে আসছি, যেগুলো আমার ভিউয়ার্সরা সবাই খুব দেখছেন এবং কমেন্টও করছেন। তো মহিলারা কেন শারীরিক সম্পর্কে যায়, কখন শারীরিক সম্পর্কে যায়, পুরুষরা কিভাবে প্রলোভন দেখায় মহিলাদেরকে, মহিলারা কিভাবে পুরুষদেরকে প্রলোভন দেখায়, এবং যেটা আর কি আমাদের রোজনামচা, যেটা একদম বেশিরভাগ মেজরিটি অব দ্য সমাজে দেখা যায়, আমি তার কথা বলি। তবে আজকে আমি একটা কমেন্ট করব, তার মাঝে বলে রাখি একটা কথাই কি, আমি কিন্তু আমার এই ব্লগের মধ্যে দিয়ে যেমন করেই হোক একটাই চেষ্টা, যাতে করে সংসারগুলো না ভাঙে। তাতে যখন আমি পুরুষদেরকে বলি যে পুরুষেরা ঠিক এইভাবে হাতছানি দেয়, পরকীয়ার হাতছানি পুরুষেরা এইভাবে দেয় বা মহিলারা এইভাবে দেয়, তখন কিন্তু পুরুষদের নিয়ে বললে পুরুষেরা রেগে যান ভিউয়ার্সরা, মহিলাদের নিয়ে বললে মহিলারা অতটা রাগেন না, পুরুষেরা রেগে যান। আমার কিন্তু এটা কাঠগোড়ায় কাউকেই দাঁড়িয়ে এটা বলার ইচ্ছে নেই যে পুরুষেরা দোষী বা মেয়েরা দোষী। আমার কিন্তু একটাই বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে সে পুরুষ হোক কি মেয়ে হোক, যদি পাপী ছেলে যায় পরকীয়ার শ্যাওলাতে, তাহলে কিন্তু একদম পাঁকে পড়বেন, জীবনের পাঁকে, যেখান থেকে উঠে আসা খুব প্রবলেম, এবং পঙ্কময় মানে পাক মেখে পুরো শরীরে পাক মেখে পুরো জীবনটা, বাকি জীবনটা কাটানো, সে বড় দুর্বিষহ। তো সেইটুকু বোঝানোর দায় কিন্তু আমার এই এমটি ব্লগের। আমি যে ভাষাতেই বলি না কেন, আমি যেমন করেই বলি না কেন, আমার ভয়েস নিয়েও অনেকে কথা বলেছেন, আমার যেমনই ভয়েস হোক না কেন, আমার ইন্টেনশনটা একবার ভাববেন যে হোয়াট ইজ মাই ইন্টেনশন। অনেক চ্যানেল কিন্তু এখন দেখা দিচ্ছে যারা লিবারেলাইজেশন, মানে একটা ব্যক্তি সত্তাকে স্বাধীন চেতা, মানে তার স্বাধীনতা কি কি আছে ব্যক্তি হিসেবে, ইন্ডিভিজুয়াল হিসেবে, সেটাকে প্রমোট করছে। কিছু চ্যানেল এসেছে বাজারে, তারা কথা বলে এর সঙ্গে সে, তার সঙ্গে তাই, একটা পডকাস্ট করে তারা কথা বলে। তো সেখানে ব্যক্তি স্বাধীনতাটাকে বা নিজের যে চিন্তাধারা বা চিন্তার স্বাধীনতা এবং আমার যেটা পছন্দ, কে কি বলবে সেটাকে তোয়াক্কা না করে এবং সেইটাকেই প্রাধান্য দিয়ে প্রমোট করে বলা হয়। আপনার পছন্দের কথাটা যদি আমি বলি যে আপনি যেটা ভাবছেন, আপনার যেটা ভালো লাগছে, আপনার সেটা করা উচিত, বা আপনার করার সেই স্বাধীনতাটাকে যদি আমি সাপোর্ট করি, তাহলে আপনি কিন্তু খুব খুশি হবেন আমার উপরে। আমি কিন্তু তা কিছুতেই করব না। আমি সেটাই করব যেটা আপনার জন্যে ভালো। আপনি যেটা করছেন, আপনি হতে পারেন আপনি ম্যাচিওর্ড এনাফ, আপনি ওয়াইজ এনাফ, আপনার ভীষণ পড়াশুনো আছে, আপনি ভীষণ এডুকেটেড হতে পারেন, সব কিছু হতে পারেন, তবুও যখন মানুষ ওই পথে পা দেয়, সেটা অনেক কিছু। যে পরকীয়া ব্যাপারটা, সেটা যেমন স্বাভাবিক, আমি ওটাকে অস্বাভাবিক একবারও আমার কোনো ব্লগে আমি বলিনি। এটা কিন্তু খুব স্বাভাবিক ইনস্টিংক্ট একটা মহিলার পক্ষেও। সেও চলে যায়, সে ভুলে যায় তখন যে আমার একটা সংসার আছে, আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে, সে গা ভাসিয়ে দেয়। তো এই ব্লগটা সে যদি শোনে, কোনোভাবে তার কানে পৌঁছয়, অন্ততপক্ষে তার মাথায় ক্লিক তো করবে, কেননা স্বামী বাধা দিলে বলবে যে আচ্ছা ওর স্বার্থে আঘাত লাগছে বলে বাধা দিচ্ছে। আমি তো আমার কোনো স্বার্থ নেই, আমার এটুকুই স্বার্থ, তোমার ঘরটা যেন না ভাঙে, তোমার সন্তানরা যেন কষ্ট না পায়। এবার বলি, যখন পরকীয়াটা ঢোকে, আমাদের খুব মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এসব ক্ষেত্রে খুব লঘু মস্তিষ্কের যদি মহিলা হয়, সেই কিন্তু যাবে। তো পরকীয়া করে, যেটার বৈধতা নেই সামাজিক এবং যার কোনো নিশ্চয় ভবিষ্যৎ নেই, কি করে থাকবে? একটা মহিলার সাথে বিয়ে করে নিয়ে এলেন, তার সাথে বাচ্চা হলো, সেই বাচ্চাটির মা বাবা দুজনেই তার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট, তারপরে মধ্যেখানে বোর ফিল করতে লাগলেন, 12 বছর কি 10 বছর কি 8 বছর কি 14 বছর পর আপনি অন্যের হাত ধরে আপনি চলে গেলেন, কি হলো? হোয়াট ইজ দ্য আপনি যেতেই পারেন, আপনার স্বাধীনতা রয়েছে, কি নেই? আমাদের কনস্টিটিউশন তো রাইট টু লিভ তো দিয়েছে, প্রত্যেককে দিয়েছে রাইট টু লিভ, কে বললো দেয়নি? আমি বলছি বলে আপনি যাবেন না তাই হয়? আপনি যেতে পারেন, কিন্তু আপনাকে ফলাফলটা ভাবতে হবে যে তার ফল কি হবে। তো আপনার সন্তান, সেটা তো আপনার ঔরসজাত, বা মহিলার সে তো গর্ভে ধারণ করেছে, সে যদি অসুখী হয়, তার জীবনটা যদি এলোমেলো হয়ে যায়, আপনি কি খুব সুখী হবেন? কতদিন পরকীয়ার প্রেম, কতদিন? পরকীয়া প্রেমেরও একটা বেস আছে, জানেন তো? হ্যাঁ, তো ভালো লাগা নিশ্চয়ই আছে, মিল নিশ্চয়ই আছে, খুব একটা আকর্ষণ নিশ্চয়ই আছে,
কিন্তু একটা পরিপক্ক বয়সে গিয়ে তার কিন্তু সেখান থেকে কোনো ফসল কেটে সেই ফসলে কিন্তু ওই পরিপক্ক বয়সের যে একটা সুখ সেটা কিন্তু ভোগ করা যায় না। অথচ সংসার ধর্ম যদি পালন করেন আর সংসারটাকে গুছিয়ে যদি করেন, তো তার যে ফসল হবে যখন আপনার পরিপক্ক, বলতে পারেন 60 তো অ্যাবাভ, তখন যে ফসল, সেই ফসল যখন আপনি খাবেন তার স্বাদ কিন্তু আলাদা হতে। এখনকার দিনে কেউ ছেলের বউ বা ছেলে মেয়ে দেখলে খুব ভালো, না দেখলেও কোনো অসুবিধে নেই, সবাই কিন্তু নিজেরটা ব্যাপারটা এখন বুঝে নেয়। হ্যাঁ, তবে ছেলেরা খুব ভালো বা মেয়েরা খুব ভালো থাকে, তো সেটুকুই আমাদের পাওয়া। এবং তারা মা বাবাকে, আপনি বলুন যারা ব্যক্তি স্বাধীনতার কথা বলেন, তো তাদেরকে একটাই কথা জিজ্ঞেস করছি, আপনার ঠাকুমাকে, আপনার মাকে, আপনার কাকিমাকে, আপনার মাসিমাকে, আপনি আপনার পিসিকে, আপনার বাড়ির বড়দেরকে কি আপনি কোনোদিন ওইভাবে দেখেছেন? একটা ডিভোর্স যে হয় না তার কোনো মানে নেই, হয়, ডিভোর্স হয়, কিন্তু বা ছেড়ে দেওয়া যেটা, এটা হয় অবস্থার পরিপ্রেক্ষিতে। আর কিছু জিনিস এমন হয় যেটা আর নেওয়া যায় না। এটা একদিকে থাকে, হয় লাইফ রিস্ক থাকবে, আর নচেত কিন্তু একটা সেপারেশন। তো ইট ইজ অলওয়েজ বেটার কি হ্যাঁ, একটা সুস্থভাবে একটা আলাদা হয়ে যাওয়া এবং আলাদাভাবে নিজের ডিগনিটি নিয়ে, মর্যাদা নিয়ে থাকা। পরকীয়া যেন কারণ না হয়, আমার এইটুকুই বলার উদ্দেশ্য। পরকীয়া যেন ভাঙনের কারণ না হয়, পরকীয়া যেন ডিভোর্সের কারণ না হয়, পরকীয়া যেন কোনো পুরুষের জীবন সংসারের কারণ না হয়, পরকীয়া যেন কোনো মহিলার ভবিষ্যৎ ধূলিসাৎ করে দেওয়ার বা সংসার ধূলিসাৎ করে দেওয়ার কোনো কারণ যেন না হয়। আমার এইটুকুই বলার। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কে কিভাবে কি জন্য পরকীয়াতে যাবে, সেটা সত্যিকারের একটা কথা, তার কোনো কি নির্দিষ্ট ফর্মুলা নেই। জেনারেলাইজ করা যায় কিন্তু নির্দিষ্ট ফর্মুলা নেই, কেননা আপনার ব্রট আপ, আপনার রুচিবোধ, আপনার প্রেজেন্ট সিচুয়েশন, আপনার ডিজায়ার, এটা কমপ্লিটলি আপনার ব্যক্তিগত। তো আপনি যে শিক্ষাটা, যে রুচিটা নিয়ে এসেছেন, হ্যাঁ, তার ব্যবহারিক রূপে জীবনে তার রিফ্লেকশন তো পড়বেই। আর আপনি যেটা পাচ্ছেন না আপনার পরিবার থেকে, তার একটা চাহিদা থাকবেই। তো সেইগুলো রিজন হতেই পারে আপনার পরকীয়াতে যাবার জন্য। কিন্তু অ্যাবভ অল আমি একটাই কথা বলবো, যে আপনাকে নিজেকে মাইন্ড পাওয়ার এত বাড়াতে হবে নিজের, যে যাতে করে আমার ওদিকে দৃষ্টিই না যায়। আমার মধ্যে যেটা ডিজায়ার রয়েছে, ধরুন ডিজায়ার থেকেই হয় ভালো লাগা, ডিজায়ার অল দিস, তো আপনার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি তো থাকবেই। আপনার ব্লগ করতে ইচ্ছে হয়তো ভালো লাগে, আপনার কিছু প্যাশনস থাকবে, গান, আবৃত্তি, লেখা, পড়া, রিডিং, হ্যাঁ না, তো এগুলো থাকবে। তা ওগুলোর মধ্যে নিজেকে ইনভলভ করুন। আমরা মানুষ জাতি, আমাদের উৎকৃষ্ট একটা চিন্তা ভাবনা রয়েছে, উৎকৃষ্ট মস্তিষ্ক রয়েছে, ঈশ্বরের দেওয়া, উপরওয়ালার দেওয়া। তো সেটা কখন কাজে লাগবে? যখন আমি ডাইভার্ট হয়ে যাব নিজের রাস্তা থেকে, তখনই না বুদ্ধিটাকে কাজে লাগাবো। তো বুদ্ধিটাকে কাজে লাগিয়ে নিজেকে যতটা পারি তার মধ্যে নিয়োজন করব। আর নিয়োজন করে আমার 100% আমার যখন ক্রিয়েটিভিটির ডিজায়ার এবং যেটা আমার চাহিদা, সেটা যদি একটা সৃষ্টিকারী কাজে যদি সেটা কনভার্টেড হয়ে যায় এনার্জিটা, তাহলে কিন্তু ওদিকে পাওয়া যাবে না। এটা কিন্তু ঘটনা, এটা ফ্যাক্ট। আর এটা কিন্তু স্টাবলিশড ফর্মুলা, এটা ফিলসফিক্যাল ফর্মুলা, এটা স্টাবলিশড, এটা আমাদের মাইথোলজিতেও রয়েছে। যাই হোক, একটা কমেন্ট আমি পড়বো আজকে। আর উনি লিখেছেন, আমি নাম কারোরই বলি না, হ্যাঁ, উনি লিখেছেন, আপনি নিরপেক্ষ ধারণার ধারক, বাহক কিংবা বিতরক কোনোটাই নন। একদম ঘটনা। এই জন্য নই, যখনই আমি পুরুষদেরকে কাঠগোড়ায় দাঁড় করাবো আপনার মনে হবে আমি মহিলাদেরকে সাপোর্ট করছি। আমি মহিলাদেরকে যখনই কাঠগোড়ায় দাঁড় করাবো তখন আপনার মনে হবে যে, মহিলাদের মনে হবে যে পুরুষদেরকে সাপোর্ট করছে। অথচ এটা কিন্তু না, পরকীয়া কিন্তু দুজনের মধ্যে হয়, একটা পুরুষ আর একটা মহিলা। আমি দুজনেরই কথা বলি, দুটো ব্লগে বলি, আপনি শুনবেন প্রত্যেকটা ব্লগে কিন্তু বলি। আর একটা যেটা নেচারস ল, তার এগেনস্টে তো আপনি নন, আমিও নই, তো সেইটার কথা তো আমি বলবোই, যেটা চিরন্তন সত্য। তো সেটাকে তো আপনি আমাকে জবরদস্তি বলবেন যে আমি কাউকে সাপোর্ট করছি, তা তো না। পুরুষদের একটা ইনস্টিংক্ট কি, একটা যৌন ইনস্টিংক্ট কি হতে পারে, মহিলাদের একটা যৌন ইনস্টিংক্ট কি হতে পারে, যেটা প্রকৃতির দেওয়া, সেটা তো চিরসত্য, সেটা তো মিথ্যে হয়ে যায় না, তাই না? তো সেটা তো আমি বলবো। সেটা বলতে গেলে যদি আমাকে একটু পুরুষদের বিপক্ষে হয়ে যাচ্ছে কথাগুলো, তো তাতে হবে, কেন নেচার স্লটাই তো তাই। আপনি স্বীকার করুন না স্বীকার করুন, সেটা তো মিথ্যে হয়ে যাবে না। তারপরে লাইনে আসি,
হয়তো গ্রাসরুট লেভেলের মধ্যে দিয়ে গিয়ে সমীক্ষা করে অভিজ্ঞতায় উপলব্ধ হওয়ার চেষ্টাই করেন না, গ্রাসরুট লেভেল। এবার বলি, গ্রাসরুট লেভেল আপনি তো তাদেরকেই বলবেন যারা খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষের কিন্তু পরকীয়াটা জাস্ট পুরুষদের ক্ষেত্রেই বলুন, মহিলাদের ক্ষেত্রেই বলুন, এটা একটা এন্টারটেনমেন্ট। দে এভরি ডে দে ফাইট, এভরি মোমেন্ট দে ফাইট। প্রত্যেকটা মুহূর্তে ওরা কিন্তু ফাইট করে জীবন বাঁচার জন্য। তারা ঘরে চাল আনার জন্য, ডাল আনার জন্য, আটা আনার জন্য, বাচ্চাগুলোকে পড়াবার জন্য তারা কিন্তু প্রতি মুহূর্তে কেটে যায়। তাদের কথা আর কি, তাদের কাছে কি এই পরকীয়া, এক্সট্রাম্যারিটাল অ্যান্ড অল দিস, হাউ ইট সুটস টু দেম। লাইফ যেমন করে ওদের সামনে আসে ওরা লাইফটাকে তেমনি করে নেয়। তাছাড়া ওদের কাছে কোনো অপশন নেই। দে ডোন্ট হ্যাভ এনি আদার অপশন। অপশন তাদের কাছে আছে যারা লাইফটাকে অ্যাফোর্ড করতে পারে, তাদের কাছে অপশন আছে। আর গ্রাসরুট লেভেলের লোকেদের কাছে, মানুষগুলোর কাছে কোনো অপশন নেই। লাইফ যেমন করে আসে, দে টেক দ্য লাইফ দ্যাট ওয়ে, অ্যান্ড ইটস দ্য হার্ড ট্রুথ। এটাই আমার অবজারভেশন। এবার বলি, কারণ ওই প্রতিক্রিয়ার সমীক্ষা করাটা পরিশ্রম সাপেক্ষ এবং সময় সাপেক্ষও বটে। যাই হোক, আমি এর উপর আর কোনো কমেন্ট করলাম না। হতে পারে যদি কোনোদিন বড় ইউটিউবার হই, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কোনোদিন চর্চা হয়, সেদিন জানতে পারবেন হোয়াট আই অ্যাম ফর দ্য গ্রাসরুট লেভেল পিপল, বাট আই ওয়াজ ফর দ্য গ্রাসরুট লেভেল পিপল। এখন আমি কিছু বলবো না। তো যাই হোক, তাই ঠান্ডা ঘরে বসে, ঠান্ডা ঘরটা কিন্তু আমার অর্জিত ঠান্ডা ঘর। এটার জন্য আমাকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। আমার ছোট্ট শিশু 3 বছরের বাচ্চাটিকে বাড়িতে রেখে, আমি ভিন দেশে বাড়িতে রেখে আমাকে কাজ করতে যেতে হয়েছে এই ঠান্ডা ঘরটা পাওয়ার জন্য, এবং তাকেও একটা ভালো জীবন দেওয়ার জন্য। 3 বছরের বাচ্চা শিশু সে। এবং অনেক সময় এমন হয়েছে যে কেউ ওকে রাখবে, আমার শাশুড়ি নেই, বিয়ের আগেই ওনার হয়েছে, বা আমার মাও সেই কন্ডিশনে ছিলেন না গিয়ে থাকবেন, আর কেউ ছিল না বাড়ির। সুতরাং আমি একাই ছিলাম। আমার হাজব্যান্ড অবভিয়াসলি ছিলেন, উনি কাজেই যেতে, উনিও চাকরি করতেন। ওনার চাকরির জীবনটাই এমন যে ওনাকে বাইরে আউট অফ স্টেশন খুব যেতে হতো। তো আমি কিন্তু গভর্নেন্সও রাখিনি, কারণ আমি বিলিভ করতে পারতাম না যে আমার পেছনে কি হচ্ছে। তখন অত সিসি ক্যামেরার ব্যাপার ছিল না আর কি। তো আমাকে কিন্তু শিশুটিকে বোঝাতে হয়েছিল যে এটা তোমার সকালের খাবার, এটা তোমার দুপুরের খাবার, এটা তোমার রাত্রের খাবার, বিকেলের খাবার, আর এই হচ্ছে তোমার পড়ার বই, এটা লিখে রাখবে। 3 বছর সে লিখতে পড়তে তখন জানতো না, মোটামুটি খেলার সামগ্রী দিয়ে যেতাম। প্রত্যেকদিন সকালে যখন আমি যেতাম, সে তখন বলতো আজ ভি অফিস জানা পড়েগা, আজকেও অফিস যেতে হবে। বাবা রে, ওটা আমি এই পুরো জীবন একটা মাদার ভীষণ গিল্টি ফিলিংয়ে ভোগে, সবসময় ভোগে। তো সেটা আমি গোটা জীবনে ভুলতে পারবো না। তো আমার এই ছোট্ট 3 বছরের শিশুর স্যাক্রিফাইস, আমার স্যাক্রিফাইস, ইয়েস অফকোর্স, আমি আমার জীবনটাকে যেমন সুরক্ষিত করেছি, তার জীবনটাকেও সুরক্ষিত করেছি। তার জীবনটাকে সুরক্ষিত করতে গিয়েই আমার জীবনটা সুরক্ষিত হয়ে গেছে। আমি আমার জন্য, আমার এই ঠান্ডা ঘরের জন্য উপার্জন করতে সেদিন বেরোয়নি। সেদিন আমার ওই বাচ্চাটির জীবনটিকে সুরক্ষিত করার জন্য, আর্থিকভাবে সুরক্ষিত করার জন্য সেদিন আমি চাকরি করতে গিয়েছিলাম। তো তাকে সুরক্ষিত করতে গিয়ে সে এমন মানুষ হলো যে আমি যে অর্থ উপার্জন করলাম তার উপর তাকে বেশি একদমই ডিপেন্ডেন্ট হতে হলো না। সে ব্যাস মানে যেমন হয় আর কি, ভালো মানুষ হলে ভালো চাকরি হয়, সবকিছু হয়। কিন্তু সেটা তখন কি করব, ঠান্ডা ঘর করি। তো এই ঠান্ডা ঘরের পেছনের ইতিহাস, সে যে কত কষ্টের, কত ত্যাগের আর কত সংঘর্ষের, সেটা যদি আমি বলি, যে কোনো মায়ের চোখে জল চলে আসবে। তো সেই ঠান্ডা ঘর নিয়ে বেশি না বলাটাই ভালো। তো যাই হোক, হাইপোথেটিক্যালি অ্যাভারেজ একটা মন গড়া কথা বিতরণ করলেন। আমি ঠান্ডা ঘরে বসে আমি হাইপোথেটিক্যালি অ্যাভারেজ একটা মন গড়া কথা, আপনি বলুন তো, আমি এতদিন ধরে আমার যে এমটি ব্লগটা হয়েছে, তো তার মধ্যে আমি সমস্ত ক্ষেত্রে হয় পুরুষ, মানে পরকীয়া সম্পর্কগুলো যে আজকাল যে বিয়েরটাকে ঠুনকো করে দেওয়া হচ্ছে, যে ব্যক্তি স্বাধীনতাটাকে, স্বেচ্ছাচারিতাটাই বলবো আর কি, তুমি স্বাধীন চেতা, মেয়েরা হয়েছে, শিক্ষিত হয়েছে, উপার্জন করছে, হ্যাঁ, তারা নিজেদের মতো অ্যাডজাস্ট না হলে দে ক্যান গো আউট। তো এই যে এটার প্রবণতাটাকে আমি এনকারেজ করি না। আমি এনকারেজ করি যে একটা মানুষের সাথে থাকতে হলে আমার কিছু কমই, মানে যেটা আমার মধ্যে কম আছে, সে আমার এই কমটা দিয়ে তার বেশিটা দিয়ে ভরবে, তার মধ্যে যে কমটা আছে আমি বেশিটা দিয়ে তাকে ভরে দেবো। তো এইভাবে আমি সংসারটাকে ভরবো। এটা যদি আমার ধারণা হয়,
তবুও কিন্তু এটা সত্য। আর এটার ইন্টেনশনটা হচ্ছে সংসার না ভাঙা, বিয়েগুলো না ভাঙা, সম্পর্কগুলো না ভাঙা, কারোর জীবন নষ্ট না হওয়া। ইট ইজ মাই ইন্টেনশন। ইফ ইট ইজ ধারণা, দেন ইটস ওকে, ইট ইজ ধারণা। যদি কাউকে বিশ্বাস করাতে গিয়ে আমার সঠিক ধারণাটা যাতে তার সংসারটা না ভাঙে, তার জীবনটা না দুর্বিষহ হয়ে যায়, তার ছেলে মেয়েগুলো ভালো মানুষ হয়, সেটা যদি আমার ধারণা থেকে উৎপত্তি হয়, সেই ফর্মুলাটা হোক না আমার ধারণা, আলটিমেটলি ভালো তো হবে। আমি তো ভালো করতে চাই। তো ভালো করার জন্য আমার মা তেতোটাকেও আমাকে খাওয়াতো, বলতো আমি মিষ্টি, এর মধ্যে টফি মিশিয়েছি, কি বলবো। আমার মা করলা টরলা যখন খাওয়াতো, অ্যাকচুয়ালি গরমকালে সবাই বলতো ফোড়া হয় না, ওই তেতো খাওয়াতে হয়, তেতো আমি খেতাম না। তো তখন আমার মা বলতো যে এর মধ্যে এই, তখন সেই অরেঞ্জ টফি হ্যান ত্যান এগুলো সব পাওয়া যেত, ক্যাডবেরিজও এসেছিল সেই সময়, আর খুব প্রাগৈতিহাসিক যুগের নই আমি। তো যাই হোক, তখন এসেছিল, মা বলতো এইটা দিয়ে এটা রান্না করেছি, খেতাম, লাভটা আমার হতো। তো আমি যদি ভালো কথাগুলো আমার ধারণা দিয়ে, বা আমি কোনোভাবেই সেটাকে যদি র্যাপ করে আমি সমাজের কাছে নিয়ে যাই এবং কাউকে যদি আমি ফিড করাই, আর তাতে যদি তার উপকার হয়, ক্ষতি কোথায়? ক্ষতিটা কোথায়? গায়ে লাগছে কেন? ব্যভিচারিতাটা যদি প্রমোট করি তাহলে কি গায়ে ভালো লাগবে, মিষ্টি লাগবে? যদি স্বেচ্ছাচারিতাটাকে প্রমোট করি তাহলে কি ভালো লাগবে? যদি এটা বলি যে হ্যাঁ আপনি কেন নয়, অফিসে যাচ্ছেন, সুন্দরী সুন্দরী মহিলা, আর কি সুন্দর সুন্দর তারা সাপোর্ট করে আপনাকে, তার সাথে গল্প করবেন, সময় কাটাবেন, বাড়ি তো রয়েছে, ঠিক আছে, ইটস ওকে, ইট ইজ ইয়োর লাইফ, আপনি যেটা খুশি সেটা করবেন, বা এতদিন ভালো লাগবে থাকবেন, তারপরে যখন ইয়ে হবে না, আপনি বাইরে তো খুঁজবেনই। আপনার স্ত্রী আপনার সাথে সবসময় অ্যাভেলেবেল থাকে না, সবসময় মুড নিয়ে থাকে না, সবসময় আপনাকে সন্তুষ্ট এবং তৃপ্ত করতে পারে না, তাই আপনার অধিকার আছে বাইরে যাওয়ার। এই কথাটা যদি বলি তাহলে আপনার খুব ভালো লাগবে শুনতে। তখন বলবেন আমি ফিলসফিক্যাল কথাবার্তা বলছি। নো, আই উইল নেভার সে। আর যদি স্ত্রী বলে যে আমার বর আমাকে এই সব দিতে পারে না, শাড়ি গয়না দিতে পারে না, আমার এইসব চাহিদাগুলো পূরণ করতে পারে না, আমার বাপের বাড়ি যেতে দিতে পারে না, আমার মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেয় না, এবং সে তার মায়ের কথা বেশি শোনে, এই সব বাহানাবাজি করে যদি সে পরপুরুষে আকৃষ্ট হয়, তাদেরকেও বলবো নো, না, উচিত না। আপনার আমি সেই আবার একটা এতে আসবো, আমি বলবো, ওটাও একটা কমেন্ট এসছে এবং দ্যাট ইজ অলসো ভেরি ভাইটাল। তাই হোক, এনাকে আমি একটুখানি উত্তরটা দিয়ে দিই, কেননা উনি আমার মনে হয়েছে যে দিস পার্সন, যে আমার ইনি ভিউয়ার, তিনি আর কিছু হোক, তিনি কিন্তু শিক্ষিত, এডুকেটেড, এবং ইনি কিন্তু একটা চিন্তা, নিজস্ব ওনার একটা চিন্তা আছে। তো যার নিজস্ব চিন্তা আছে তার সাথে, বা যার নিজস্ব একটা ওপিনিয়ন যে জেনারেট করতে পারে, তার সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আমার নেচার। তো সেই জন্য আমি এটাকে কাউন্টার করেছি কি এনার নিজস্ব একটা মতামত আছে। তো নিজস্ব যার মতামত আছে, যার নিজস্ব চিন্তাধারা আছে, শি ইজ অলওয়েজ ভ্যালুয়েবল। তো আমার কাছেও ইনি খুব গুরুত্ব সেই জন্য পাচ্ছেন। তো তার কমেন্টটা বলে দিই পুরোটাই। তো ধারণা নিয়ম হতে, আচ্ছা, তাই ঠান্ডা ঘরে বসে হাইপোথেটিক্যালি অ্যাভারেজ একটা মন গড়া ধারণা বিতরণে অভ্যস্ত। ধারণা কখনো নিয়ম হতে পারে না, কিন্তু আমার কোনো ধারণায় নেচার্স লয়ের এগেনস্টে কিন্তু নয়। হ্যাঁ, জেন্ডার বেসিস সাইকোলজিক্যালি কোন পার্সোনালিটি কতটা সেন্সিটিভ হতে পারে, ইয়েস আই ডিউ বিলিভ, আমি বিলিভ করি যে একটা ফিমেল আর একটা মেলের সেন্সিটিভিটিটা কতটা ডিফারেন্স, সেটা তো আমি বলছি, হিউজ ডিফারেন্স। এরকম কোনো প্যারামিটারের উল্লেখ সাইকোলজিতে নেই না। ভীষণ রেসপেক্ট আমি তো বললাম, আমি আজকে পরকীয়া করতে যাব, বা আমি একটা সম্পর্ক করতে যাব, বা আমি যার সাথেই সম্পর্কটা করি না কেন, বা আমি যেমন করেই সমাজে চলি না কেন, সেটা তো নির্ভর করে অনেক কিছু ম্যাটারের ওপর। আমি কেমন করে বড় হয়েছি, আমার রুচিবোধ কিরকম, আমার পারিপার্শ্বিক, আমার ছোটবেলায় আমার উপর কি ইম্প্যাক্ট দিয়েছে, হ্যাঁ, সেইটার উপর। সেই জন্যই তো বলে বাচ্চাদেরকে ভালো করে মানুষ করো। ভালো করে মানুষ করা মানেটা কি? তার মানে তাকে গুড এনভায়রনমেন্টে রাখো। গুড এনভায়রনমেন্টে রাখলে সে গুডটা শিখবে, আর সে জানবে ইট ইজ দ্য ওয়ে, এই ওয়েতে গেলে ভালো জীবন হয়। আর গুড কোথায় পাবেন? ওয়্যার ইউ উইল ফাইন্ড ভালো। ভালোটা তো ভালোই না, ওটা তো চিরন্তন সত্য। আপনি যদি কোনো আপনার মেন্টাল যদি পিস থাকে, আপনার একটা হ্যাপি লাইফ থাকে, 3 বেলা খাবার জোগাড়ের জন্য ভাবতে না হয় একটা এজে এসে, আপনার সন্তানেরা যদি ভালো ভালো জায়গায় চাকরি করে, খুব ভালো বিবাহিত জীবনযাপন করে,
এটাই তো ভালো, আর কি ভালো। তার উপরে যদি আপনি সমাজের জন্য যদি কেউ করে যেতে পারেন তাহলে খুবই ভালো, তাই না? তো ভালো তো এটাই। আর যেখানে একটা অশান্তি, কচকচি, ঝামেলা, আর্থিক সুরক্ষা নেই, বাচ্চাগুলো যে যার মতো কন্ট্রোলে নেই, যা খুশি তাই করছে, দের ইজ নো এনি কন্ট্রোল ইন দ্য ফ্যামিলি, গার্জেনশিপ নেই, তো অবভিয়াসলি আনহ্যাপিনেস সেখানে আসবেই। তো সেটা কি কখনো ভালো হয়? ওটা তো খারাপ, ওটাকে খারাপ বলে। তো খারাপটা খারাপ, ভালোটা ভালো। ভালোটা ধারণা হলেও ভালোই, খারাপটা সত্য হলেও ওটা খারাপ। তো খারাপটাকে তো প্রমোট করা উচিত নয়। যাই হোক, এবার লাস্ট ওনার এটা রয়েছে যে এ যাবৎকাল কোনো অথেন্টিক দার্শনিক এমন কোনো ভাষা লিপিবদ্ধ করে যাননি, এটা আপনার স্বরচিত। একদমই স্বরচিত, একদম আমার স্বরচিত। এটা এমনভাবে স্বরচিত, আমি একটা বাই ভার্চু অফ মাই লাইফ আর কি, আমি সমাজের অনেকটা অংশ কভার করেছি, দেখেছি, এবং সেটা শুধু একটা স্টেটে নয়, বিয়ন্ড দ্য স্টেট, বিয়ন্ড দ্য কান্ট্রি আমি দেখেছি। এবং দেখার পরে যখন আমার একটা এজ এলো, তখন আমি এটাই ভাবলাম, এই এমটি ব্লগের উৎপত্তি তো সেখান থেকে, দ্যাট আই হ্যাভ সিন অল দিস থিংস। আর কিছু কিছু জিনিস আমি যখন সমাজে ঘটতে দেখি যেটা ভালো না, যেটা ভীষণ ক্ষতিকর, সেটা একটা ফ্যামিলির জন্য, সমাজের জন্য, এবং সেটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আজকাল আমি যেটা ইন্ডিকেট করছি বুঝতে পারছেন, ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, এটা তো ভালো না। তো আমাদের মতো যারা এক অভিজ্ঞতা নিয়ে এসেছি বা যারা বুঝি, সবসময় বোঝার জন্য ডিগ্রি থাকা দরকার নেই, জ্ঞান হচ্ছে জীবন থেকে পাওয়া জ্ঞান। তো সেটা যদি আমি বলি একটু একটা ব্লগের মাধ্যমে, এবং সোশ্যাল মিডিয়া এখন একটা এমন মাধ্যম যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। তো কোথাও যদি কারুর কখনো মনে হয় যে আমার স্ত্রী এরকম আমার সাথে করেছে, বা আমার ওয়াইফ এরকম করেছে, বা আমার বাইরে একটা অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, বাড়িটাকে ভালো লাগছে না, বরটাকে ভালো লাগছে না, তার কাছে পৌঁছলে সে 1 মিনিটের জন্য কিন্তু দাঁড়িয়ে ভাববে যে ভুল করছি না তো, ব্যাস তাকে ওইটুকু সময়টা চিন্তা করতে দেওয়া, ক্লিক করিয়ে দেওয়া। আচ্ছা, আরেকজন লিখেছে, তিনি লিখেছেন যে তার যে স্ত্রী, সে ঘন ঘন বাপের বাড়ি যায়, আর তার স্ত্রীর যে মা, শাশুড়ি আর কি, তার ভীষণ ইন্টারফিয়ারেন্স মেয়ের ঘরে। কি করে বন্ধ করবো ম্যাডাম? এটা আমি ভদ্রলোকের বুঝতে পারছি মানসিক স্থিতিটা। আমি একটা কথাই বলবো, যে প্রথম কথাটা হচ্ছে যে স্ত্রী এটা করবে, অ্যাকচুয়ালি কি হচ্ছে বলুন তো, স্ত্রী নিজেও বোঝে না যে আমার কিসে ভালো, হয়তো তাকে শেখানো হয়নি। তার ভালোটা তার স্বামীতে, তার বাচ্চা, তার সংসারে ভালো। মা তো নিজের সংসার করে নিয়েছে রে বাবা, তোমাকে যখন বিয়ে দিয়েছে, কারুর হাতে তুলে দিয়েছে, তোমাকে তো তার সংসার থেকে তো সে মানে মা তো বিদায় করে দিয়েছে। তাহলে আবার অন্য জায়গায় তুমি যেখানে যাচ্ছ, সেখানে মাকে টেনে আনা কেন? তুমি যদি চাকরি করতে যাও, চাকরির জায়গায় মাকে টেনে আনবে? বিয়েটা চাকরি বলছি না, কিন্তু আমি জাস্ট একটা কম্প্যারিজন করছি। আনলে কি হবে? কি হবে? চাকরির জায়গাটা কি হবে? হারিয়ে যাবে তো। আপনার মা তো আপনাকে সমাজ সাক্ষী রেখে বিয়ে থা দিয়ে, বা যেমন করেই হোক, কোর্টে ম্যানেজ করিয়ে যা করে হোক বিয়ে দিয়েছে, মানে আপনাকে সংসার করার জন্য পাঠিয়ে দিয়েছে। আর কি, মায়ের কর্তব্যটুকু করবেন। মা অসুস্থ হলে নিশ্চয়ই মাকে দেখাশোনা করবেন। এখন মেয়েরাও করে, যদি আপনি উপার্জন করেন তো আপনি নিশ্চয়ই, বা উপার্জন নাই বা করুন, তবু মাকে দেখার বা বাবাকে দেখাশোনার করেন, দেখাশোনা ইন দ্য সেন্স ভালো আছে কিনা, দ্যাটস অল। সকালে চা খেলে কিনা, দুপুরে লাঞ্চ করলে কিনা, রাতে খেলে কিনা, না না, তাদের কি তার লাইফটা, সে তো লাইফ পেরিয়ে এসেছে না, তার জীবন তো এখন বার্ধক্যের জীবন, মানে পৌরত্ব কিংবা বার্ধক্য। তো সেই জীবনটা সে কেমন করে কাটাচ্ছে, তাকে বরং রাস্তা দেখান। এনিওয়েজ, অনেক কথা হলো এবং অনেক অনেক কমেন্ট এসছে। একদিন Q&A নিয়ে বসতে হবে, মানে কোয়েশ্চেন অ্যান্ড আনসার। একদিন একটা সেশন নিয়ে আপনাদের সামনে বসবো। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবার একটা সোনার সংসার, সুখের জীবন, আর খুব ভালো ভালো সন্তান হোক। বাট আমি এইটুকুই চাই, আমার এইটুকুই চাওয়া। আর আপনারা সবাই ভালো থাকবেন। গড ব্লেস অল অফ ইউ। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ, নমস্কার।